শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। 4 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া। লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন। হাত নেড়ে শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর, সড়ক ও আশপাশে ঢল নামে নেতাকর্মীদের। সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফেরায় উচ্ছ্বাস ছিল সবার মাঝে। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণের পথ আরও সহজ করবে। বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছতে লেগে যায় 2 ঘন্টার বেশি। এই আবেগ, এই উচ্ছ্বাস আর জনতার ঢল সেই মানুষকে ঘিরে যার বিদেশে চিকিৎসা নেয়ার অধিকার কেড়ে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। চিকিৎসা শেষে দেশে ফেরা খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হতেই তাই উৎসবে ফেটে পড়েন হাজারো মানুষ। প্রিয় নেত্রীকে এক নজর দেখার ব্যাকুলতায় মাইলের পর মাইল হেঁটেছেন বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর ছেড়ে গাড়িবহর যত এগিয়েছে, জনতার ঢল ততই বেড়েছে। খিলক্ষেত, কুর্মিটোলা থেকে বনানী সড়ক, রাস্তার একপাশে দলীয় আর জাতীয় পতাকা নিয়ে ভোর থেকে অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ। গাড়িবহর কাছে আসতেই ফুল বৃষ্টি আর স্লোগানে নিজ দলের নেত্রীকে স্বাগত জানান নেতাকর্মীরা। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন বিএনপি প্রধান। জনতার নেত্রী, জনগণের নেত্রী, এটাই তো বোঝা যায় বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী। ঈদের দিনের চেয়েও আনন্দ মনে হচ্ছে। হয়তোবা আমরা ম্যাডামকে দেখতে পারবো না, হয়তো দূর থেকে দেখবো গাড়িতে যাচ্ছে। বিএনপি নেত্রী সাধারণত গাড়ির সামনে না বসলেও এদিন তাকে সেখানেই বসতে দেখা যায়। পেছনের আসনে বসেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিথি। বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পৌঁছাতে গাড়িবহরের সময় লাগে প্রায় 2 ঘন্টা। পুরোটা সময় জুড়ে সৃষ্টি হয় আনন্দ ঘন মুহূর্ত। খালেদা জিয়াকে ঘিরে নতুন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। সামনের নির্বাচনে আমরা ম্যাডামকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। বিএনপি আগের থেকে এখন অনেক শক্তিশালী, ভবিষ্যতে বিএনপি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ পুনর্গঠনের ভূমিকা পালন করবে। এর আগে সকাল 11:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। বিমানবন্দরে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। নেতাকর্মীদের ভালোবাসা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুপুরে গুলশানের বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া। এর আগে বহুবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ থেকে দেশে ফিরেছেন, তবে এবারে ফেরার গুরুত্বটা অন্য সববারের তুলনায় অনেক বেশি ভিন্ন। দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ 3 সদস্যের দেশে ফেরা অনেক সমীকরণের ইঙ্গিত দেয়। তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া আর ডাক্তার জুবাইদা রহমানের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা বিএনপি ভোটের মাঠে কতটা কাজে লাগাতে পারে, তাই এখন দেখার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পথে পথে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। সঙ্গে ছিলেন 17 বছর পর দেশে ফেরা পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, ভ্রমণের ধকল থাকলেও খালেদা জিয়া আগের তুলনায় অনেক সুস্থ। দেশে ফিরলেন, নিজ আঙ্গিনায় ফিরলেন, ঘরে ফিরলেন। তিনি ফিরলেন গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। প্রায় 4 মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরলেন দেশ ও জনগণের মাঝে। দুপুর 1:25 গুলশান অ্যাভিনিউর বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া। তাকে বহন করা গাড়িটি তখন ফুলে ফুলে আচ্ছাদিত। পথে পথে অভ্যর্থনা আর জনতার ভালোবাসায় সিক্ত আপসীন এই নেত্রী। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই প্রবেশ করলেন নিজ গৃহে। 17 বছর পর দেশে ফেরা বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের হাতে ভর দিয়ে এগিয়ে গেলেন ঘরের পথে।
সময়ের ব্যবধান মাত্র 4 মাস, কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের বহুল কাঙ্ক্ষিত বিদেশে চিকিৎসা নিয়ে নিজ দেশে ফেরা এক অনন্য প্রত্যাবর্তনী। নির্জন কারাবাসে নানান ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ফ্যাসিবাদী শাসনামলে যিনি বারবার বঞ্চিত হয়েছিলেন সেই উন্নত চিকিৎসা থেকে। কেমন আছেন এখন খালেদা জিয়া? অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে একজন মায়ের দেখা হলো তার সন্তানের সঙ্গে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া কিংবা নিপীড়নের শিকার সেই মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আর সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা সন্তানের একান্ত মুহূর্তগুলো যেন খালেদা জিয়াকে করেছে মানসিকভাবে আরও সুস্থ। রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন, ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন। তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। বিএনপি চেয়ারপারসন ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে পৌনে 11টা নাগাদ। 11:30টার দিকে বিমানবন্দর এলাকা ছেড়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়ার গাড়িবহর। বিপুল জনস্রোত ঠেলে ফিরোজায় পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এর মধ্যে বনানী গুলশান 2-এর নির্ধারিত রুটও এড়িয়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2015 সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সেই টানা আন্দোলনের সময় খালেদা জিয়া যখন নিজ কার্যালয়ে গৃহবন্দী, তখনই মারা যায় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। 2018 সালে কারাবন্দী হতে হয় বিএনপি চেয়ারপারসনকে। দুরারোগ্য নানান ব্যাধিতে আক্রান্ত খালেদা জিয়ার বারবার বিদেশে উন্নত চিকিৎসার দাবি উপেক্ষিত হয় পতিত সরকারের দ্বারা। এবার চিকিৎসার সুযোগ মিলল। প্রায় 4 মাস চিকিৎসা শেষে তার দেশে ফেরাকে ঘিরে ঢাকার রাজপথে এই জনস্রোত। সাধারণ মানুষ মনে করছেন আগামী রাজনীতিতে টনিক হিসেবে কাজ করবে বিএনপি চেয়ারপারসনের দেশে অবস্থান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষা ও সেনাবাহিনী। ছিলেন বিজিবি সদস্যরাও। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ঢেকে ফেলা হয় নিরাপত্তা চাদরে। বিপুল নেতাকর্মীর ভিড় ঠেলে অনেকটা নির্বিঘ্নেই বাসায় পৌঁছান খালেদা জিয়া। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ 4 মাসের অপেক্ষার প্রহর শেষ। দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে এক নজর দেখতে এয়ারপোর্ট থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত ঢল নামে নেতাকর্মীদের। লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে এই এয়ারপোর্ট থেকে গুলশান বনানী চতুর্দিকে আমরা একত্রিত হয়েছি, তাকে এক নজর দেখব এই আশায়। অন্যায়ের সাথে আপোষ করেনি বিধায় তিনি জনগণের ভালোবাসায় সে চিকিৎসা নিতে গিয়েছিল, এখন আবার আসছে। অবশ্যই আমরা খুব আনন্দ উজ্জীবিত। এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক হাইটটা পর্যন্ত এসে পড়ছে। তাদের খাওয়ারও চিন্তা নাই, মানে ঘুমেরও চিন্তা নাই। আমরা চাই যে উনি সুস্থ হয়ে দলের হাল ধরবেন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমরা এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করি। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে এমন ভিড় অনুমেয়। তাই পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই হযরত শাহজালাল বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। নিয়মিত বাহিনীর পাশাপাশি ছিলেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও। এয়ারপোর্ট থেকে খালেদা জিয়ার গাড়িবহর প্রধান সড়কে এলে নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে। এতে বাধাগ্রস্ত হয় গাড়ির যাত্রা। ধীরে ধীরে গাড়িবহর এগিয়ে চলে গুলশানের দিকে। বিএনপি চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে গুলশানের বাসা ফিরোজার আশপাশেও কঠোর নিরাপত্তার বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ম্যাডাম খালেদা জিয়ার যে বাসভবন, এখানে আমরা বিগত সময়গুলোতেও প্রোটেকশন ডিভিশন থেকে নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবেই। পাশাপাশি আমরা সেটাকে জোরদার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা এটাকে আরও জোরদার করব। বিমানবন্দর থেকে গুলশানের এই যাত্রা নির্বিঘ্নে নেয়া পদক্ষেপে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ
এবং বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন, উনি সেই জন্য সবাইকে সংগ্রামী এবং অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনের সড়কটিতে আপাতত গাড়ি চলাচল বন্ধ রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার দেশে ফেরার দিন সাপ্তাহিক কর্মদিবস ও এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে সড়কে যান চলাচলে নেওয়া হয় বিকল্প ব্যবস্থা। চলাচল স্বাভাবিক রাখতে প্রথমবারের মতো ৬ ঘন্টার জন্য এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চলাচল করে। বিএনপির পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া হয়, তারপরও বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে যানজট এড়ানো যায়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান সড়ক পর্যন্ত নেতাকর্মীদের ঢল, যার প্রভাব পড়ে রাজধানীর বিমানবন্দর সড়কে। নেতাকর্মীদের ভিড়ে অনেকটাই স্থবির হয়ে পড়ে যান চলাচল। যদিও নির্দেশনা ছিল শুধু সড়কের এক পাশে অবস্থান নিয়ে চেয়ারপারসনকে স্বাগত জানাতে পারবে নেতাকর্মীরা। তবে সড়কে ভোগান্তি কমাতে প্রথমবারের মতো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুপুর 1টা পর্যন্ত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় ডিএমপি। টোল দেওয়ার মাধ্যমে 6 ঘন্টা চলে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা, যে কারণে যান চলাচলের চাপ অনেকটা সামাল দেওয়া সম্ভব হয়। এলিভেটেডে কোনো যানজট ছিল না এবং যত বাইকারদের দেখেছি তারা কেউ ওভার স্পিডিং করে না। যাতায়াতে অনেক সুবিধা হয়েছে, অনেক শান্তি পেয়েছি। এ পর্যন্ত উঠতে পারিনি এই ব্রিজের মধ্যে, আজকে ওঠার সুযোগ পাইলাম, এই জন্য অনেক ভালো লাগতেছে। তবে যানবাহনের বাড়তি চাপে এক্সপ্রেসওয়ের উপরও ছিল ক্ষণিক অচল অবস্থা। মোটরসাইকেল ও সিএনজি চলাচল করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। অন্যদিন তো 8টা সাড়ে 8টার দিকে বেরোই, তারপর সেই পরীক্ষা দিতে যাই। আজকে 7টার দিকে বেরোইছি, তারপর নিশ্চয়তা নাই যে ভালোই পৌঁছাবো। রাস্তায় একটা ওপেন করে দিছে আমাদের জন্য, যে ফ্রি করে দিছে। আজকের জন্য ছাড় দিছে আমাদের ম্যাডাম আসার উপলক্ষে, আমাদেরকে আজকে ছাড় দিছে, এটা সবার জন্য। এখানটা বাসে আজকে গেলে আমরা প্রোগ্রাম করতে পারতাম না। বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবনে প্রবেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে বিমানবন্দর সড়কের পরিস্থিতি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 48 ঘন্টার ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। এবার উৎক্ষেপণ করা হয়েছে 120 কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ফাতাহ সিরিজের একটি মিসাইল। সোমবার গোপন স্থানে এক্স সিন্ধু নামের এক সামরিক মহড়ায় প্রশিক্ষণের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয় এটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি মূলত সারফেস টু সারফেস মিসাইল কৌশলগত কারণে, যার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসলামাবাদ। এর আগে শনিবার 450 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় দেশটি। এবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকটি ওয়েবসাইটে সাইবার হামলা চালালো পাকিস্তানি হ্যাকাররা। ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্তত 1600 কর্মীর সংবেদনশীল তথ্য। সোমবার এক টুইটার পোস্টে এমনটা দাবি করে পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি হ্যাকার গোষ্ঠী। দাবি, ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস সহ আরও একটি প্রতিরক্ষা স্থাপনার সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস পেয়েছে তারা। এছাড়াও দেশটির সশস্ত্র যান নিগম লিমিটেডের ওয়েবসাইটও হ্যাকের চেষ্টা করে গোষ্ঠীটি। সামগ্রিক এই হামলায় ভারতের প্রতিরক্ষা সংশ্লিষ্ট 10 জিবিরও বেশি তথ্য হাতে নেয়ার দাবি করেছে পাকিস্তান সাইবার ফোর্স নামের হ্যাকার গ্রুপটি। জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বর্ধিত আলোচনায় একথা বলেন তিনি। সকালে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের বৈঠকে মৌলিক সংস্কারের প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছে দলটি। স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন দলের প্রতিনিধিরা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করাই কমিশনের লক্ষ্য। এদিকে সভা শেষে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সংবিধান সংশোধনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই গণভোটের পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া সংবিধানের 33-3 নং অনুচ্ছেদ অর্থাৎ কারণ না দেখিয়ে আটকের ধারা বাতিলের দাবি জানিয়েছে দলটি। একই সাথে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না করতে দেওয়ার সুপারিশ। উপস্থিত সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে নামই দেওয়া হোক না কেন, তার পূর্বে যেন নির্বাচনকালীন
তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয়, যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময়ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে এবং একই সাথে তারা শুধু নির্বাচনের ব্যাপারেই তাদের ফোকাসটা রাখেন, এই ব্যাপারে আমরা জোরারোপ করছি। আমাদের মৌলিক সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমি একদম বাই নেমে সামারি করি: সাংবিধানিক ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক পদে নিয়োগ, অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। এবার ঈদুল আজহায় সাধারণ ছুটি সহ মোট 10 দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়াও সভায় নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। অনুমোদন দেওয়া হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদুল আজহায় 10 দিনের ছুটির সিদ্ধান্ত হয়েছে, তবে ছুটি সমন্বয়ের জন্য আগামী 17 ও 24 মে শনিবার সরকারি অফিস খোলা থাকবে। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঈদুল আজহায় 10 দিনের সরকারি ছুটির বিষয় তুলে ধরেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নারী সংস্কার কমিশনের প্রস্তাব সরকারি সিদ্ধান্ত নয়, যে কোনো ধরনের বড় সংস্কার ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। ভিন্ন মত পোষণে সবাইকে সহনশীল ও শালীনতার পরিচয় দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা। তিনি জানান, সিকিউরিটি অ্যাক্টের 9টি ধারা বাতিল করা হয়েছে। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি অ্যাক্ট দিয়ে চলেন, ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন, প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন। সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ দণ্ড, পরিচয় প্রতারণা এবং ছদ্মবেশ ধারণের দণ্ড, এই ধারাগুলো কিন্তু আমাদের আইনে আছে, কিন্তু সংজ্ঞাটা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে আগের ধারার যে মামলাগুলো সেগুলো আর টিকে থাকবে না। 9টা ধারা বাতিল হয়েছে। এই 9টা ধারাতে 95% মামলা বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা হতো। বাংলাদেশ থেকে 2 ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি। বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রথমবারের মতো এমন সমঝোতা স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এতে বাংলাদেশিদের জন্য ভিসা কোটা বৃদ্ধি, যৌথ ওয়ার্কিং টিম গঠন, ট্রেনিং সেন্টার স্থাপন ও ভিসা প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপের দেশ ইতালিতে যেতে অবৈধ পথ অবলম্বন করে বাংলাদেশ সহ অনেক দেশের মানুষ। দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে দেশটিতে পাড়ি দিতে গিয়ে প্রাণও হারান অনেকে। সেখানে বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। আবার বৈধ পথে দেশটিতে যেতে ভিসা জটিলতায় পড়েন অনেকেই। এমন পরিস্থিতিতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। আলোচনা হয় ভিসা জটিলতা নিরসনের বিষয়ে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন ইতালির এই মন্ত্রী। প্রথমবারের মতো দুদেশের মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে সমঝোতা স্মারক সই হয়। অভিবাসন আমাদের জন্য কোনো সমস্যা নয়, বরং তারা যেভাবে অভিবাসনের পথ খুঁজে নেন বা পেতে চায় সেটাই সমস্যা। আমাদের লক্ষ্য অবৈধ অভিবাসনকে আইনি পথে রূপান্তর করা, এজন্য মানব পাচার মোকাবেলা এবং বৈধ পথ উন্মুক্ত করা, যাতে আইনি উপায়ে আমাদের দেশে অভিবাসীরা প্রবেশ করতে পারেন। আমরা এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে চাই। এছাড়া বাংলাদেশিরা যারা ভিসার অপেক্ষায় আছেন তাদের দ্রুত সাড়া দেওয়া সেটিও নিশ্চিত করব। এটি হলো আমার প্রতিশ্রুতি। বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ ও শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বাড়ানোরও আহ্বান জানানো হয়। হিউম্যান ট্রাফিকিং, ইলিগাল মাইগ্রেশন সম্পূর্ণভাবে বন্ধ করা, যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা ইতালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকেন, তারা যেন আপনার
যুক্তিসঙ্গত পরিমাণে পারিশ্রমিক পান। ওনারা আমাদের সিজনাল ওয়ার্কার, নন সিজনাল ওয়ার্কার, দুই ধরনের ওয়ার্কারকেই নেবেন। আমাদের মাইগ্রেশনটাকে আরো গতিশীল করার জন্য, সেট করার জন্য আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং টিম করব, গ্রুপ করব। সৌদি আরব সফরে আকামার মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এছাড়া জর্ডানে পুরুষ কর্মী পাঠানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান তিনি। জর্ডানে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, জর্ডান গভর্নমেন্টের সুযোগ আছে, আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই, আমাকে বৈধ করে দাও। তারা 1 টাকাও আপনাদের থেকে নিবে না। গত 8 বছরের মধ্যে ইতালি থেকে বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের এটি প্রথম সফর। ওরা বৈধ করে নিবে, আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ইসলামাবাদ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ভারতের সাথে চলমান উত্তেজনা নিয়ে হয় আলোচনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এটি কোনো পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, তার দেশ সংঘাত শুরু করবে না, তবে ভারত আগ্রাসন চালালে দেয়া হবে পাল্টা জবাব। এর আগে প্রতিবেশী দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছিল ইরান। আমরা ধৈর্য প্রদর্শন করব, সংযম দেখাবো। পাকিস্তানের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমরা আগে কোনো পদক্ষেপ নেব না, তবে ভারত আগ্রাসন শুরু করলে চুপ করে বসে থাকবো না। জাতিসংঘের সনদ মেনেই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। সরকারি এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রিতে পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বছরে 14 লাখ গ্রাহককে গ্যাস সরবরাহের কথা বলা হলেও বাজারে এর অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। দুদক কর্মকর্তারা বলেছেন, বিপিসির সিলিন্ডার গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রি করে আসছে ডিলাররা। এতে যোগ সাজশ আছে বিপিসির অসাধু কর্মকর্তাদের। বাজারে বেসরকারি কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডার যে দামে বিক্রি হয় তার চেয়ে প্রায় অর্ধেক দাম সরকারি গ্যাস সিলিন্ডারের। আর এই সুযোগটি নিয়ে বিপিসির কিছু কর্মকর্তা ও ডিলাররা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে গত 25 এপ্রিল। এরপর শুরু হয় তোলপাড়। এর আগে গ্রাহকরা জানতেনই না 700 টাকার মধ্যেই সরকারি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়। এই তথ্যের উপর ভিত্তি করে মঙ্গলবার দিনভর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কার্যালয়ে অভিযান চালায় দুদক। সাধারণ গ্রাহকের কাছে যে গ্যাস 690 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্রাহক 690 টাকায় গ্যাস পাবে এবং এই জিনিসটা যে অনেকেই জানে না, এটা প্রচারণা তারা করতে পারেনি, মার্কেটিং সেলসের এটা তারা ব্যর্থতা তাদের স্বীকার করে নিয়েছে। এটা 690 বিক্রি করার কথা, সেটা গিয়ে হচ্ছে 1400-1500 টাকা। আমরা ডিরেক্ট কিছু ডিলারদের সাথে কথা বলেছি, তারা এটা রিটেল পর্যায়ে প্রায় 1400-1250 এভাবে বিক্রি করছে। বিপিসির হিসাবে প্রতি বছর 14 লাখ এলপিজি সিলিন্ডার উৎপাদন করে সরকার। প্রতিটিতে বাড়তি 700 টাকা হিসাবে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় 1 লাখ কোটি টাকা। বিপিসির চেয়ারম্যানের দাবি, যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পরই তারা বিষয়টি জানতে পেরেছেন। বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে, মানে যেটা হুইচ ইজ ভেরি মানে ক্রিমিনাল অফেন্স একটা, যে সে রাতের অন্ধকারে নিয়ে যেয়ে বোতল চেঞ্জ করে সেটা আবার 1450 টাকা করে বিক্রি করছে। তো এটা তো মানে একটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমি মনে করি যে এর বিরুদ্ধে অবশ্যই আমরা মানে সরকার ব্যবস্থা নেবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে, ব্যবস্থা নেবে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্য বিশ্লেষণ করে তারা পদক্ষেপ নেবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ডের দায় কখনোই এড়াতে পারে না রাজউক, এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম। আর রাজউক চেয়ারম্যান বলেছেন, ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করার কারণেই মৃত্যু ঝুঁকি তাড়িয়ে বেড়াচ্ছে ঢাকাবাসীকে। সকালে রাজধানীর একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন গৃহায়ন সচিব ও রাজউক চেয়ারম্যান। গৃহায়ন সচিব বলেন, আইন না মানার প্রবণতার পাশাপাশি রাজনৈতিক প্রভাবের কাছে রাজউক কর্মকর্তারা অসহায়।
আইন না মানলে নিরাপদ রাজধানী গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান তিনি। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন ৩,৩৮২টি ভবন চিহ্নিত করে অভিযান চালাচ্ছে রাজউক। ভবন নির্মাণ বিষয়ে সকল সেবা এক ছাতার নিচে নিয়ে আসা জরুরি বলেও মত দেন রাজউক চেয়ারম্যান। কয়েক মাস আগেও আরেকটা ঘটনায় অনেকগুলো মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এর দায় কে নেবে? রাজউক এবং আমাদের গৃহায়ণ মন্ত্রণালয় আমরা এই দায় থেকে অব্যাহতি নিতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে আরও সচেতন হতে হবে, দায়িত্ব পালনে আরও সঠিক ভূমিকা পালন করতে হবে। ঢাকা শহর যদি আমরা এক আমব্রেলার নিচে না আসতে পারি তাহলে লোকজন এইভাবেই ভুগবে, এভাবেই সমস্যা তৈরি হবে। ঢাকার যাবতীয় এই যে সাপোর্টগুলো এক আমব্রেলার যদি আসে তাহলে কাজ হবে। সরকারি এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রিতে পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বছরে 14 লাখ গ্রাহককে গ্যাস সরবরাহের কথা বলা হলেও বাজারে এর অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। দুদক কর্মকর্তারা বলেছেন, বিপিসির সিলিন্ডার গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রি করে আসছে ডিলাররা। এতে যোগ সাজশ আছে বিপিসির অসাধু কর্মকর্তাদের। বাজারে বেসরকারি কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডার যে দামে বিক্রি হয় তার চেয়ে প্রায় অর্ধেক দাম সরকারি গ্যাস সিলিন্ডারের। আর এই সুযোগটি নিয়ে বিপিসির কিছু কর্মকর্তা ও ডিলাররা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে গত 25 এপ্রিল। এরপর শুরু হয় তোলপাড়। এর আগে গ্রাহকরা জানতেনই না 700 টাকার মধ্যেই সরকারি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়। এই তথ্যের উপর ভিত্তি করে মঙ্গলবার দিনভর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কার্যালয়ে অভিযান চালায় দুদক। সাধারণ গ্রাহকের কাছে যে গ্যাস 690 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্রাহক 690 টাকায় গ্যাস পাবে এবং এই জিনিসটা যে অনেকেই জানে না, এটা প্রচারণা তারা করতে পারেনি, মার্কেটিং সেলসের তারা ব্যর্থতা তাদের স্বীকার করে নিয়েছে। এটা 690 বিক্রি করার কথা, সেটা গিয়ে হচ্ছে 1400-1500 টাকা। আমরা ডিরেক্ট কিছু ডিলারদের সাথে কথা বলেছি, তারা এটা রিটেল পর্যায়ে প্রায় 1400-1250 এভাবে বিক্রি করছে। বিপিসির হিসাবে প্রতি বছর 14 লাখ এলপিজি সিলিন্ডার উৎপাদন করে সরকার। প্রতিটিতে বাড়তি 700 টাকা হিসাবে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় 1 লাখ কোটি টাকা। বিপিসির চেয়ারম্যানের দাবি, যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পরই তারা বিষয়টি জানতে পেরেছেন। বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে, মানে যেটা হুইচ ইজ ভেরি মানে ক্রিমিনাল অফেন্স একটা, যে সে রাতের অন্ধকারে নিয়ে যেয়ে বোতল চেঞ্জ করে সেটা আবার 1450 টাকা করে বিক্রি করছে। তো এটা তো মানে একটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমি মনে করি যে এর বিরুদ্ধে অবশ্যই আমরা মানে সরকার ব্যবস্থা নেবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে, ব্যবস্থা নেবে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্য বিশ্লেষণ করে তারা পদক্ষেপ নেবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ডের দায় কখনোই এড়াতে পারে না রাজউক, এমন মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম। আর রাজউক চেয়ারম্যান বলেছেন, ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করার কারণেই মৃত্যু ঝুঁকি তাড়িয়ে বেড়াচ্ছে ঢাকাবাসীকে। সকালে রাজধানীর একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন গৃহায়ণ সচিব ও রাজউক চেয়ারম্যান। গৃহায়ণ সচিব বলেন, আইন না মানার প্রবণতার পাশাপাশি রাজনৈতিক প্রভাবের কাছে রাজউক কর্মকর্তারা অসহায়। আইন না মানলে নিরাপদ রাজধানী গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান তিনি। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, ৩,৩৮২টি ভবন চিহ্নিত করে অভিযান চালাচ্ছে রাজউক। ভবন নির্মাণ বিষয়ে সকল সেবা এক ছাতার নিচে নিয়ে আসা জরুরি বলেও মত দেন রাজউক চেয়ারম্যান। কয়েক মাস আগেও আরেকটা ঘটনায় অনেকগুলো মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এর দায় কে নেবে? রাজউক এবং আমাদের গৃহায়ণ মন্ত্রণালয় আমরা এই দায় থেকে অব্যাহতি নিতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে আরও সচেতন হতে হবে, দায়িত্ব পালনে আরও সঠিক ভূমিকা পালন করতে হবে। ঢাকা শহর যদি আমরা এক আমব্রেলার নিচে না আসতে পারি তাহলে লোকজন এইভাবেই ভুগবে, এভাবেই সমস্যা তৈরি হবে। ঢাকার যাবতীয় এই যে সাপোর্টগুলো এক আমব্রেলার যদি আসে তাহলে কাজ হবে।
ভারত ও পাকিস্তান ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বৈঠকে ইসলামাবাদের মিসাইল পরীক্ষার সমালোচনা করেছে সদস্যরা। দিল্লির সাম্প্রতিক কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে পাকিস্তান। উত্তেজনার মধ্যেই যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ মহড়ার নির্দেশ দিয়েছে মোদী প্রশাসন। এদিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জাতিসংঘের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পাকিস্তানের আহ্বানে অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার বৈঠক। কি নিয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে জানানো হয়নি কিছুই। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, পেহেলগামের হামলায় লস্করি তৈয়বার জড়িত থাকার অভিযোগের কারণে সদস্যদের প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান। সমালোচনা হয়েছে তাদের সাম্প্রতিক মিসাইল উৎক্ষেপণ নিয়েও। অন্যদিকে পাকিস্তান বলছে, পেহেলগামের ঘটনার পর ভারতের বিভিন্ন কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে তারা। কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষাকে মূল্য দিয়ে অঞ্চলটি নিয়ে 7 দশকের বিরোধ দূর করার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ। যদিও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এটা খুবই সংবেদনশীল সময়। এ সময় উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাই। এদিকে চরম উত্তেজনার মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে ভারত। বিভিন্ন রাজ্যকে বিশেষ মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সতর্কতামূলক সাইরেন ঠিক আছে কিনা, ব্ল্যাক আউট ব্যবস্থা কতটা কার্যকর তা পরীক্ষা করা হবে। 1971 সালের পর এই প্রথম এমন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। যদিও সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় বিরোধী দল কংগ্রেস। সরকারের উপর কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। এখনো তারা 4 সন্ত্রাসীর একজনকেও ধরতে পারেনি। কেন তাদের খুঁজে পাচ্ছে না? গোয়েন্দারা কি করছে? সরকার যদি প্রতিশোধ নিতে চায় তবে এখনই পদক্ষেপ নিতে হবে। উত্তেজনার মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ গিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। জানান, অঞ্চলটিতে সন্ত্রাসীদের ক্যাম্প রয়েছে। ভারতের এই অভিযোগকে বানোয়াট প্রমাণ করতেই তার এই সফর। এখানে সুন্দর পাহাড়, সবুজ ঘাস আর সুন্দর মানুষ রয়েছে। কোনো সন্ত্রাসী নেই। ভারতের অভিযোগগুলো ভিত্তিহীন। তারা কোনো প্রমাণ দেখাতে পারছে না। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহ দেখিয়েছে বিভিন্ন দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গুরুত্বপূর্ণ বিমানবন্দরে মিসাইল হামলার জবাবে এবার 20টি যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। অর্ধশতাধিক বোমার টার্গেট হয় হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর। কয়েক দফায় চালানো হামলায় ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। এসব হামলায় কমপক্ষে 21 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে প্রাণহানির কোনো তথ্য মেলেনি। ধারণা করা হচ্ছে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হোদেইদা বন্দর। তেল আবিবের অভিযোগ, বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুতি বিদ্রোহীদের কাছে। রোববার তেল আবিবের বেন গোরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। এর আগে গত বুধবার চিন্ময় কৃষ্ণদাসকে জামিন দেন বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান, বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল করে। এর আগে গত বছরের 25 নভেম্বর তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন চাইলে নামঞ্জুর করে চিন্ময়কে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই মামলা ছাড়াও গত বছরের 26 নভেম্বর সাইফুল ইসলাম আলিফ হত্যা, আদালত ভবনের সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের উপর হামলা সহ মোট 5টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময় কৃষ্ণদাসকে। জামায়াত নেতা কাদের মোল্লাকে নিয়ম বহির্ভূতভাবে ফাঁসি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আসামি পক্ষের আইনজীবী শিশির মনির। রিভিউয়ের এক সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল বলে জানান তিনি। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিল শুনানি চলাকালে তিনি কথা বলেন। শিশির মনির বলেন, উপমহাদেশে এমন নজির নেই। বলেন, 5 জানুয়ারি নির্বাচন ছিল দেশে। নির্বাচনের
নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে এমন কারণে তড়িঘড়ি রায় দেওয়া হয়। তিনি অভিযোগ করেন ফাঁসি দেওয়ার নিয়ম থাকলেও তা করা হয়নি, কিন্তু সংক্ষিপ্ত রায়ে তা লেখা ছিল না। আরও বলেন সেই মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি ঠিকমতো, এমনকি আসামি পক্ষ সাক্ষীদের ক্রস চেক করার সুযোগও পায়নি। এই সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে পরবর্তী আপিল শুনানি 8 মে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কি পদ্ধতিতে কার্যকর করা হয়েছে, কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে, সব কিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি। আমরা আশা করব আমাদের এই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের রায়ে এই সব কিছুর একটা রিফ্লেকশন থাকবে এবং বাংলাদেশে অতীতের করা এই বিচার ব্যবস্থার একটি সম্মানজনক সমাধান হবে। পেরুর আন্দিজ পর্বতমালার একটি স্বর্ণ খনিতে কয়েকদিন জিম্মি রাখার পর 13 জন খনি শ্রমিককে হত্যা করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের পোডেরেসা নামের এই খনিতে কয়েকদিন ধরেই শ্রমিকদের জিম্মি করে রাখে আরেক অবৈধ খনি শ্রমিকরা। রোববার তাদের নৃশংসভাবে হত্যা করে খনিতেই ফেলে রেখে যায় মরদেহ। পুলিশ জানায় বেশ কয়েক বছর ধরে এই অঞ্চলে থাকা খনিগুলোর নিয়ন্ত্রণ নিতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালিয়ে আসছে অবৈধ খনি শ্রমিকরা। এই ঘটনার পর ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। দ্রুততম সময়ে দোষীদের আটক করে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছে প্রশাসন। এই ছিল আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।